এবার আমরা আলোচনা করব ফল সম্পর্কে। তোমাদের বইয়ের এই অধ্যায়ে ফলের প্রকারভেদ নিয়ে আলোচনা করা আছে এবং ফলের প্রকারভেদ থেকে প্রচুর প্রশ্ন পরীক্ষায় আসে। তবে তোমাদের বইয়ের এই অধ্যায়ে ফলের উৎপত্তি নিয়ে আলোচনা করা নাই, অন্য একটা অধ্যায় আছে। সমস্যা হচ্ছে আমরা ফলের উৎপত্তি যদি ঠিকমতো না বুঝি তাহলে কিন্তু ফলের প্রকারভেদ বোঝাটাও আমাদের জন্য কঠিন হয়ে যায়। এজন্য বইয়ে না থাকা সত্ত্বেও আমি তোমাদের ফলের উৎপত্তি সম্পর্কে আগে ধারণা দিব, তারপরে ফলের প্রকারভেদটা পড়াবো। আগে আমরা তাহলে জানবো ফলের উৎপত্তি, ফল কোথা থেকে উৎপত্তি লাভ করে সেটা আমরা ঠিকমতো বুঝবো, তারপরে আমরা ফলের প্রকারভেদ পড়ব। তোমরা মোটামুটি সবাই জানো ফুলের গর্ভাশয় থেকেই কিন্তু ফল উৎপত্তি লাভ করে। ফলের উৎপত্তি কোথা থেকে? ফুলের গর্ভাশয় থেকে। তাহলে আমরা গর্ভাশয় থেকে কিভাবে ফল তৈরি হয় সেটা আমরা ভালো করে বুঝবো। সবাই লক্ষ্য করো, আমরা পুরো ফুল আঁকবো না, শুধু একটা ফুলের গর্ভাশয়কে আঁকবো। তোমরা জানো এই থলেটার নামই হচ্ছে ফুলের গর্ভাশয়। এই যে মাথাটার নাম হলো গর্ভমুণ্ড, দণ্ডটার নাম হলো গর্ভদণ্ড, এই থলেটার নাম হলো গর্ভাশয়। এই গর্ভাশয় নামের থলে থেকেই কিন্তু ফল উৎপত্তি লাভ করে। এই থলের নাম হলো গর্ভাশয়। গর্ভাশয় নামের থলেটা থেকেই কিন্তু ফল উৎপত্তি লাভ করে। এই গর্ভাশয়টাই কিন্তু একসময় ফল হয়ে যায়। ওকে, গর্ভাশয়ের মধ্যে কিন্তু আরো একটা থলে থাকে, এটা সবার জানার কথা। গর্ভাশয়ের মধ্যে আমরা এই থলেটাকে দেখতে পাই, এটার নাম মোটামুটি সবাই জানো, এটার নাম হলো ডিম্বক, তাই না? তাহলে গর্ভাশয়ের মধ্যে যে থলেটা দেখতে পাচ্ছি তার নাম হলো ডিম্বক। ওকে, তারপরে লক্ষ্য করো ডিম্বকের মধ্যে না আরেকটা থলে থাকে। কি কালি দিব? আচ্ছা, নীলি দিলাম। ডিম্বকের মধ্যে এরকম কিন্তু আরেকটা থলে থাকে, এই থলেটাকে বলা হয় ভ্রূণথলি। ভুল লিখলাম, এটার নাম হলো ভ্রূণথলি। ভ্রূণথলির ভেতরে আবার কয়েক ধরনের কোষ থাকে। এই দিকে থাকে প্রতিপাদ কোষ বলে এক ধরনের কোষ, এখানে থাকে প্রতিপাদ কোষ, 3টা প্রতিপাদ কোষ থাকে। মাঝখানে যেটা থাকে তার নাম কিন্তু হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস। মাঝখানে যে থাকে তার নাম হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস। নিচের দিকে একজন বড়সড় থাকে যার নাম হলো ডিম্বাণু। ডিম্বাণুর পাশে 2জন থাকে যাদের নাম হচ্ছে সহকারী কোষ। সহকারী কোষ, প্রতিপাদ কোষ আমাদের কাজে লাগবে না, আমাদের কাজে লাগবে হচ্ছে এই সেকেন্ডারি নিউক্লিয়াস আর এই ডিম্বাণু। ওকে, আমি একটু লিখে ফেলি। এই জিনিসের নাম কি? এর নাম হলো সেকেন্ডারি নিউক্লিয়াস। সেকেন্ডারি নিউক্লিয়াস, সেকেন্ডারি নিউক্লিয়াস। আর এই যে বড় সড় যে আছে এর নাম কি? এর নাম হলো ডিম্বাণু। এর নাম হলো ডিম্বাণু। তারপরে আমরা জানি নিষেক হবে। নিষেক হলে 2টা শুক্রাণু চলে আসবে। 2টা শুক্রাণু এসে একটা শুক্রাণু এই সেকেন্ডারি নিউক্লিয়াসের সঙ্গে মিলিত হবে, আরেকটা শুক্রাণু এই ডিম্বাণুর সঙ্গে মিলিত হবে। নিষেকের ব্যাপারগুলো তোমাদের আগেও আমি ব্যাখ্যা করেছি যে আবৃতবীজী উদ্ভিদের দ্বিনিষেক হয়, কিভাবে হয়, কোত্থেকে কিভাবে হয়, আমি সব বলেছি। এখন সেগুলো নিয়ে আর আলোচনা করতে যাচ্ছি না। নিষেকের পরে আসলে কোন পরিণতিটা হবে সেটা আমরা দেখব। ওকে, দেখো দেখো আমি এখানে একটা আম এঁকে ফেলি, এখানে একটা আম এঁকে ফেলি। এটা একটা মনে করো আম, একটু প্রাচীরটা মোটা করে দিই। এখানে আমের বোটা আছে, আমের মতো লাগছে, এই মোটামুটি আমের মতো হয়ে গেছে। লেজটা একটু যদি এরকম করে দিই তাহলে বেশি আমের মতো দেখাবে, তাই না? এই তো সুন্দর একটা আম হয়ে গেছে। ওকে, এই আমটা এখান থেকে কিভাবে তৈরি হলো সেটা আমরা দেখব। যদি আমের গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড এরকম না আসলে, তারপরও আমরা বোঝার জন্য এখান থেকে আমরা চিত্রটা কমপ্লিট করব। দেখো, এই পুরা গর্ভাশয়টাই রূপান্তরিত হয়, পুরা গর্ভাশয়, এই পুরা গর্ভাশয়টাই রূপান্তরিত হয় পুরা আমটা গঠিত হয়েছে। পুরা গর্ভাশয়টাই রূপান্তরিত হয় পুরাই আম নামের যে ফলটা সেটা গঠিত হয়েছে, পুরা ফলটা গঠিত হয়েছে, তাই না? এখন ফলের বেলাটায় অনেকগুলো কিন্তু লেয়ার থাকে, আমের খোসা থাকে, আমের একটা ভোজ্য অংশ থাকে, আমের ভেতরের দিকে কিন্তু বীজের উপর আবার খোসা থাকে। এই খোসা নিয়ে আমি একটু পরে আলোচনা করছি, আপাতত আমরা মেন জিনিসগুলোর দিকে ফোকাস করি।
আমের ভেতরে কিন্তু আমরা একটা বীজ পাবো, তাই না? এটা হচ্ছে আমের বীজ, এটা হচ্ছে আমের বীজ। এই আমের বীজটা কোত্থেকে তৈরি হয়েছে জানো? আমের বীজটা তৈরি হয়েছে কিন্তু এই ডিম্বক থেকে। ওকে, এই যে ডিম্বকটা তাহলে বীজে পরিণত হয়, মনে থাকবে? সবাই খুব ভালো করে মনে রেখো এটা। গর্ভাশয় পুরোটাই ফলে পরিণত হয় আর ডিম্বকটা বীজে পরিণত হয়। এবার সেকেন্ডারি নিউক্লিয়াস আর ডিম্বাণু এরা কই যাবে? এবার এদের ব্যাপারটা একটু দেখো। আমরা জানি সেকেন্ডারি নিউক্লিয়াসটা হচ্ছে শস্যে পরিণত হয় এবং ডিম্বাণু যেটা সেটা ভ্রূণে পরিণত হয়। শস্য এবং ভ্রূণ। তোমরা আমের বীজকে কেউ কি ফাটিয়ে দেখেছো কি থাকে এর মধ্যে? আমের বীজের মধ্যেও কিন্তু এক ধরনের শ্বাস থাকে, খেতে ভালো না বলে মানুষজন কিন্তু খায় না, কিন্তু শ্বাস থাকে, একটু মনে করার চেষ্টা করো। ওই জিনিসটাই তৈরি হয় সেকেন্ডারি নিউক্লিয়াস থেকে। তাহলে সেকেন্ডারি নিউক্লিয়াস থেকে তৈরি হয় শ্বাস বা শস্য। শ্বাস লিখলাম সহজ ভাষায়, যে আমের ভেতরটাতে যে আমরা শ্বাসটা দেখতে পাই, এই যে শ্বাস, বীজের ভেতরে যে শ্বাস, এই শ্বাস তৈরি হলো কোত্থেকে বলো? শ্বাস তৈরি হলো হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস থেকে। তাহলে সেকেন্ডারি নিউক্লিয়াস শ্বাস গঠন করে। এদিকে ডিম্বাণু কি হয়ে যায়? ডিম্বাণু পরিণত হবে হচ্ছে আমের ভ্রূণে। তুমি আমের একদম মনে করো বীজের এক প্রান্তে দেখবে এখান থেকে কিন্তু আমের চারা তৈরি হবে। এই জিনিসটাই হচ্ছে তাহলে আমের ভ্রূণ, এই জিনিসটাই হচ্ছে আমের ভ্রূণ। অর্থাৎ একটা ফুলের কোন জিনিসটা কিসে পরিণত হলো তোমরা মোটামুটি বুঝতে পারছো। এটা ফুলের পুরা গর্ভাশয়টা ফলে পরিণত হলো, ডিম্বকটা বীজে পরিণত হলো, সেকেন্ডারি নিউক্লিয়াসটা শ্বাসে পরিণত হলো এবং ডিম্বাণুটা ভ্রূণে পরিণত হলো। বুঝছো? এখন এটার আরেকটু অ্যাডভান্স লেভেল আমরা আলোচনা করি। খেয়াল করো, ফল কি, কোথা থেকে তৈরি হয় সেটা তো আমরা জেনেছি। এখন আমরা যে ফলগুলো খাই আমরা আসলে কোন অংশটা খাই সেটা বুঝবো। লক্ষ্য করো, আমের কিন্তু আমরা এই অংশটাই খাই, তাই না? এটাকে কিন্তু বলা হয় ফল ত্বক। আমি একটু নাম লিখি, এই জায়গাটার নাম হলো, ইংরেজিতে যদি লিখি তাহলে বলা হয় মেসোকার্প। এটাকে বলা হয় কি? মেসোকার্প, বা এটাকে বলা হয় মধ্যত্বক। এটাকে বলা হয় মধ্যত্বক। তাহলে আমের কিন্তু আমরা মেসোকার্প বা মধ্যত্বক নামের যে ত্বকটা আছে সেটাকে খাই। আমের যে খোসাটা আছে এইটা কি তাহলে? খোসাটাকে বলা হয় এপিকার্প। এপিকার্পে যদি আমরা বাংলায় লিখি তাহলে হবে বহিত্বক। তাহলে আমরা মনে রাখবো আমের খোসাটা হচ্ছে এপিকার্প বা বহিত্বক। আমের যে অংশটা আসলে রসালো, যেটা আসলে খেতে মিষ্টি, এই জায়গাটাকে বলা হচ্ছে মেসোকার্প বা মধ্যত্বক। এবং আমের সবচেয়ে ভেতরের দিকে বীজের উপরে একটা কভার থাকে, এই আবরণটাকে বলা হচ্ছে এন্ডোকার্প। যদি আমরা এটাকে বাংলায় লিখি তাহলে হবে অন্তত্বক। অন্তত্বক। মনে রাখতে হবে এই তিনটা স্তরকেই কিন্তু বলা হয় পেরিকার্প। তিনটা স্তরকে একত্রে বলা হয় হচ্ছে পেরিকার্প বা ফল ত্বক। তিনটা স্তর হচ্ছে পেরিকার্প বা ফলত্বক। সাধারণত আমরা ফলত্বক বা পেরিকার্পকেই খাই, কিন্তু অনেক সময় পুরা পেরিকার্পকে আমরা খেতে পারি না, তখন শুধু আমরা মেসোকার্পকে খাই। কখনো কখনো পুরা পেরিকার্প অর্থাৎ এপিকার্প, মেসোকার্প, এন্ডোকার্প সবগুলো লেয়ারকে আমরা খেয়ে ফেলি। অনেক সময় আমরা ফলের খোসা খাই না, একটু চিন্তা করো তো কোন কোন ফলের খোসা খাওয়া হয়? আঙ্গুরের খোসা সহ আমরা আঙ্গুরকে খেয়ে ফেলি, তার মানে আঙ্গুরের পুরা পেরিকার্পকে আমরা খেয়ে ফেলছি, তাই না? ব্যাপারটা কিন্তু এরকম। আবার এটাও তোমাদের মনে রাখতে হবে অনেক সময় বেশ কিছু ফলের কিন্তু আমরা পেরিকার্পকে খেতে পারি না, সেক্ষেত্রে তার বীজ খাই। আমি একটা উদাহরণ বলি, বুঝতে পারবে তোমরা। আমরা নারিকেল যখন খাই তখন কিন্তু নারিকেলের আমরা পেরিকার্পটাকে খুলে ফেলে দিই। একটু চিন্তা করো, নারিকেলের কিন্তু পেরিকার্প বা ফলত্বকটাকে আমরা ফেলে দিলাম, খাই কি বলতো? নারিকেলের বীজটাকে কিন্তু আমরা খাই। সুপারির ক্ষেত্রেও সেম কথা বলা যায়, বাদামের ক্ষেত্রে, চীনাবাদামের ক্ষেত্রেও কিন্তু একই কথাই বলা যায়। তাহলে আমরা কিন্তু সবসময় ফলত্বকটাকেই খাচ্ছি তা কিন্তু নয়, অনেক সময় আমরা বীজকেও খাচ্ছি, এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। অনেক সময় কিন্তু বীজ আমরা খাই, তাই না? বীজের ভেতরে যে হচ্ছে এই এন্ডোস্পার্ম বা শস্য, এটাকে আমরা অনেক সময় খাই, অনেক সময় আমরা হচ্ছে ভ্রূণটাকে খাই, এই জিনিসগুলোকে কিন্তু অনেক সময় আমরা খাই। নারিকেলের ক্ষেত্রে আমরা যে নারিকেলটা খাই সেটা কিন্তু হচ্ছে তার এন্ডোস্পার্ম বা শস্য। তো যাই হোক, খাওয়া দাওয়া পরে হবে, আগে আমরা ফলটা বোঝার চেষ্টা করি। তোমরা লক্ষ্য করো,
এপিকার্প, মেসোকার্প এবং এন্ডোকার্প এরা হচ্ছে ফলত্বক, এদেরকে আমরা সাধারণত খেয়ে থাকি। এখন প্রশ্ন হচ্ছে এপিকার্প, মেসোকার্প, এন্ডোকার্প এগুলো কোথা থেকে তৈরি হয়? এগুলো কিন্তু গর্ভাশয়ের প্রাচীর থেকে তৈরি হয়। ফলত্বক কোত্থেকে তৈরি হবে? গর্ভাশয়ের প্রাচীর থেকে। গর্ভাশয়ের যে আবরণ আছে না, এই আবরণটা কিন্তু রূপান্তরিত হয়ে এই লেয়ারগুলো তৈরি করে। এপিকার্প, মেসোকার্প, এন্ডোকার্প এই লেয়ারগুলো কিন্তু তৈরি করে। তাহলে গর্ভাশয়ের আবরণই কিন্তু ফলত্বক গঠন করে, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, এটা হলো ডিম্বক। ডিম্বকটাই তো বীজে পরিণত হয়, তাই না? তো ডিম্বকের উপরে যে আবরণটা আছে, ডিম্বকের আবরণ কিন্তু এই বীজের আবরণ তৈরি করে। তাহলে গর্ভাশয়ের আবরণ ফলত্বক তৈরি করে এবং ডিম্বকের আবরণ বীজত্বক তৈরি করে। সেকেন্ডারি নিউক্লিয়াস শস্য তৈরি করে, ডিম্বাণু ভ্রূণ তৈরি করে। পুরা গর্ভাশয়টা ফলে পরিণত হয়। এবার আমরা ফলের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা জানব উৎপত্তির উপর ভিত্তি করে ফলের প্রকারভেদ। উৎপত্তির উপর ভিত্তি করে ফল দুই প্রকার। উৎপত্তির উপর ভিত্তি করে ফল দুই প্রকার, সেগুলো হচ্ছে প্রকৃত ফল এবং হচ্ছে অপ্রকৃত ফল। অপ্রকৃত ফল। প্রকৃত ফলকে ইংরেজিতে বলা হয় ট্রু ফ্রুটস বা ফ্রুট। অপ্রকৃত ফলকে ইংরেজিতে বলা যেতে পারে ফলস ফ্রুট। ওকে, খেয়াল করো, কনসেপ্টটা বোঝো, খুবই সিম্পল ব্যাপার। আমরা জানি ফল তৈরি হবে কোথা থেকে? গর্ভাশয় থেকে। এই পুরা গর্ভাশয়টাই ফলে পরিণত হবে। গর্ভাশয় ফলে পরিণত হবে, তাই না? তাহলে গর্ভাশয় থেকেই যদি ফল তৈরি হয়, সেই ফলটাকেই বলবো আমরা হলো প্রকৃত ফল। গর্ভাশয় যদি ফলে পরিণত হয়, তাহলেই সেই ফলকে বলবো আমরা প্রকৃত ফল। যত তুমি ফলকে চেনো, অধিকাংশ ফলই হচ্ছে প্রকৃত ফল। আমি আম জামের কথা বলতে পারি, আম হতে পারে, আমার জাম হতে পারে, তাই না? এবার তাহলে চলো, অপ্রকৃত ফল এটা কি? অপ্রকৃত ফল হচ্ছে গর্ভাশয় ছাড়া, এই গর্ভাশয় ছাড়া অন্য কোনো জায়গা থেকে যদি ফলটা গঠিত হয়। ফুলের কোনো অন্য জায়গা থেকে ফল তৈরি হচ্ছে, ফুলের গর্ভাশয় থেকে ফল তৈরি হচ্ছে না, ফুলের অন্য কোনো জায়গা থেকে ফল তৈরি হচ্ছে, এমন ফলকে আমরা বলবো হচ্ছে অপ্রকৃত ফল। আমি একটা খুবই সহজ উদাহরণ তোমাদেরকে বলি, সেটা হচ্ছে আপেল। আপেলের বেলায় কি হয় লক্ষ্য করো। এটা তো একটা গর্ভাশয়, আমরা বুঝতে পারছি। গর্ভাশয়ের নিচে আমরা জানি যে এরকম কিন্তু আরেকটা অংশ থাকে ফুলের। এটাকে বলা হচ্ছে থ্যালামাস, বাংলায় বললে পুষ্প পত্রাধার। এটা কিসের অংশ বলতে? এটা হলো পুষ্পাক্ষেরই একটা অংশ, পুষ্পাক্ষের অংশ। তো যাই হোক, পুষ্পাক্ষর মাথাটা অথবা পুষ্পপত্রধার বা থ্যালামাস বা এই জায়গাটা আসলে পুষ্পাক্ষের মাথা, এটাই ফলে পরিণত হয়ে যায়। আপেলের ক্ষেত্রে তাহলে কি হয় বলো তো? আপেলের ক্ষেত্রে হচ্ছে এই থ্যালামাস বা পুষ্পপত্রাধার যেটা, এটাই ফলে পরিণত হয়। আপেলের যে অংশটা আমরা খাই সেটা কিন্তু আসলে এই থ্যালামাস থেকে তৈরি হয়, গর্ভাশয় থেকে না। বুঝতে পারছো? এই থ্যালামাসটা আস্তে 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 বড় হয়ে পুরো আপেলটা হয়ে যায়। অদ্ভুত না? তাহলে আপেল সেই জিনিসটা কিন্তু গর্ভাশয় থেকে তৈরি হচ্ছে না। গর্ভাশয় থেকে যদি কোনো ফল তৈরি না হয়, সেটাকেই কিন্তু আমরা বলবো হচ্ছে অপ্রকৃত ফল। অপ্রকৃত ফলটি শুধু আপেল একা তা কিন্তু না, কয়েকটা উদাহরণ তোমাদের মুখস্থ করতে হবে। আপেলের উদাহরণটা সবচেয়ে ভালো করে মনে রাখবে। এছাড়াও পাবো আমরা নাশপাতি। নাশপাতির স্ট্রাকচার আপেলের মতোই। এবং আরেকটা উদাহরণ আমরা মনে রাখবো, সেটা হচ্ছে চালতা। তোমাদের বই অনেক সময় আনারস, কাঁঠাল এগুলো দেওয়া থাকে, এটা আসলে পুরোপুরি সত্য নয়। কাঁঠালে গর্ভাশয় থেকেই কিন্তু ফলটা তৈরি হয়, আনারসের ক্ষেত্রেও গর্ভাশয় থেকেই ফল তৈরি হয়। কিন্তু কাহিনী হচ্ছে তাদের গর্ভাশয় ছাড়াও তাদের যে পুষ্পমঞ্জরি অর্থাৎ পুরা যে ফুলের থোকাটা পুরোটাই ফলে পরিণত হয়ে যায়। এই জন্য ওটাকে পুরোপুরি আমরা অপ্রকৃত ফল বলতে পারি না। লিচুর ক্ষেত্রে একটা গ্যাঞ্জাম আছে, সেটা একটু সবাই লক্ষ্য করি। দেখো এই জিনিসটা দেখো, ডিম্বকের যে একটা নল আছে, ডিম্বকের যে নলটা এসে গর্ভাশয়ের সঙ্গে যুক্ত, এই নলটা লক্ষ্য করো। ডিম্বকের যে নলটা বা নালীটা আমরা দেখছি, এই নলটাকে কিন্তু আসলে বলা হয় ডিম্বক নাড়ি। এটাকে বলা হয় ডিম্বক নাড়ি। ডিম্বক নাড়ি, এটার ইংরেজি রয়েছে, ইংরেজিটা হচ্ছে ফিউনিকুলাস। ডিম্বক নাড়ি বা ফিউনিকুলাস। লিচুর ক্ষেত্রে কি হয় জানো? এই ডিম্বক নাড়িটা আস্তে আস্তে ফলে পরিণত হয়।
এবং সেই জিনিসটাকে কিন্তু আমরা খাই। লিচুর যে অংশটা আমরা খাই, লিচুর যে ভোজ্য অংশটা, সেটা কিন্তু আসলে ডিম্বক নাড়ি থেকে তৈরি হয়। সাধারণত কোথা থেকে তৈরি হওয়ার কথা বলো? গর্ভাশয়ের যে প্রাচীর আছে সেখান থেকে কিন্তু একটা ফলের ভোজ্য অংশটা তৈরি হওয়ার কথা, তাই না? ফলের যে ভক্ষণযোগ্য অংশ বা ভোজ্য অংশটা সেটা তৈরি হওয়ার কথা এই গর্ভাশয়ের প্রাচীর থেকে। কিন্তু লিচুর ক্ষেত্রে সেটা হয় না। লিচুর হচ্ছে এই ডিম্বক নাড়িটা বা ফিউনিকুলাসটা আসলে ভোজ্য অংশ তৈরি করে। লিচুর যে ভোজ্য অংশটা আমরা খাই সেই অংশটাকে কিন্তু বলা হয় এরিল, ইংরেজিতে লিখলে এরিল। তাহলে লিচুর যে ভোজ্য অংশটা সেটা কিন্তু এরিল, সেটা তৈরি হয় আসলে ডিম্বক নাড়ি বা ফিউনিকুলাস থেকে। এখন তোমাদের কাছে আমার জিজ্ঞাসা, তোমরা বলো তো লিচু তাহলে প্রকৃত ফল হবে নাকি অপ্রকৃত ফল হবে? তোমরা সবাই হয়তো ভাবছো যে স্যার এটা মনে হয় অপ্রকৃত হবে। আসলে তা কিন্তু নয়, প্রকৃত ফলই হবে। এর কারণ কি দেখো, সংজ্ঞায় বলা হয়েছিল গর্ভাশয় থেকে যদি ফল তৈরি হয় সেটাই প্রকৃত ফল। এই ডিম্বক নাড়ি এটা তো গর্ভাশয়ের ভেতরেই রয়েছে। ডিম্বক নাড়ির গর্ভাশয়ের ভেতরে না, এটা তো গর্ভাশয়, ডিম্বক নাড়ি তো গর্ভাশয়ের ভেতরেই রয়েছে। তার মানে লিচু গর্ভাশয় থেকেই তৈরি হচ্ছে, কিন্তু গর্ভাশয়ের প্রাচীর থেকে তৈরি হওয়ার কথা সেখান থেকে তৈরি না হয়ে ডিম্বক নাড়ি থেকে তৈরি হচ্ছে। এই জন্য আমরা মনে রাখবো লিচু একটা প্রকৃত ফল, কিন্তু লিচুর যে অংশটা আমরা খাই সেটা আসলে এরিল, সেটা তৈরি হয় কোত্থেকে? ডিম্বক নাড়ি বা ফিউনিকুলাস থেকে। ফুলের এবং গর্ভাশয় সংখ্যার উপর ভিত্তি করে এবার আমরা ফলের প্রকারভেদ জানব। আমরা আবারও ফলের প্রকারভেদ নিয়ে আলোচনা করব, কিন্তু ফুলের এবং গর্ভাশয় সংখ্যার উপর ভিত্তি করে। মনে করো একটি ফুল, সেই ফুলের মধ্যে একটি গর্ভাশয় রয়েছে। এটা তো নিয়ম, তাই না? একটা ফুল, সেই ফুলের মধ্যে একটাই গর্ভাশয়, এবং সেই গর্ভাশয় থেকে একটি ফল হয়েছে। এই ফলটাকে আমরা কি বলবো? এই ফলটাকে আমরা বলবো হচ্ছে সরল ফল। ইংরেজিতে যদি বলি তাহলে হবে সিম্পল ফ্রুট। তাহলে খুবই সিম্পল ব্যাপার। দেখো, একটি ফুলের ভেতরে একটি গর্ভাশয়, সেই গর্ভাশয় থেকে একটি ফল হলো, সেই ফলটাকে আমরা বলছি হচ্ছে সরল ফল বা সিম্পল ফ্রুট। এর উদাহরণ কি? আমাদের যত পরিচিত সহজ ফলগুলো রয়েছে, আম হতে পারে, জাম হতে পারে, বরই হতে পারে, তাই না? এগুলো হচ্ছে তাহলে সরল ফল। ওকে, পরের কনসেপ্টে চলে যায়। এবার দেখো একটি ফুল, সেই ফুলের মধ্যে বহু মুক্ত গর্ভাশয়, অনেকগুলো গর্ভাশয়, এবং গর্ভাশয়গুলো সবাই মুক্ত, ফিউজড না। একটা ফুলের মধ্যে একাধিক গর্ভাশয় থাকতে পারে অনেক সময়, কিন্তু গর্ভাশয়গুলো বেশিরভাগ ক্ষেত্রে ফিউজ থাকে। কিন্তু এক্ষেত্রে বলা হচ্ছে একটা ফুলের মধ্যে অনেকগুলো গর্ভাশয় এবং গর্ভাশয়গুলো সবাই মুক্ত, তারা সবাই মিলে একটি ফল তৈরি করবে। তাহলে ব্যাপারটা দেখো, অনেকগুলো গর্ভাশয় থেকে একটা ফল হচ্ছে, তখন সেই ফলটাকে আমরা বলবো হচ্ছে গুচ্ছিত ফল। গুচ্ছিত ফল। ইংরেজিতে যদি বলি অ্যাগ্রিগেট ফ্রুট। তাহলে গুচ্ছিত ফল ব্যাপারটা কেমন দেখো, একটাই ফুল, কিন্তু ফুলের মধ্যে অনেকগুলো মুক্ত গর্ভাশয়, সবাই মিলে নিষিক্ত হয়ে সব মিলে একটা ফল হয়ে গেছে। এরকম ফলকে আমরা বলছি হচ্ছে গুচ্ছিত ফল বা অ্যাগ্রিগেট ফ্রুট। এর উদাহরণ কি? এর উদাহরণ হচ্ছে আতা, ডুমুর। আতা এবং ডুমুর হচ্ছে এরকম গুচ্ছিত ফল। এটা আমাদের মনে রাখতে হবে, এমসিকিউ এ খুব আসে। সব শেষেরটাও দরকারি। দেখো এটা লক্ষ্য করো, বলা হচ্ছে বহু ফুল। বহু ফুল মানে অনেকগুলো ফুল, অনেকগুলো ফুল মানে কিন্তু হচ্ছে একটা ফুলের থোকা বা পুষ্পমঞ্জরি। লিখে ফেলি, পুষ্পমঞ্জরি বা বহু ফুল। বহু ফুল যেহেতু নিশ্চয়ই বহু মুক্ত গর্ভাশয়, তারা সবাই মিলে যদি একটি ফল তৈরি করে,
বুঝতে পারছো? অনেকগুলো ফুল একত্রিত হয়ে একটি মাত্র ফল তৈরি করে ফেলছে, তখন তাকে আমরা কি বলবো? তখন তাকে আমরা বলবো হচ্ছে যৌগিক ফল। যৌগিক ফল। যৌগিক ফলের কনসেপ্টটা কি? অনেকগুলো ফুল বা একটা পুরো ফুলের থোকা একটা ফলে পরিণত হয়ে যাচ্ছে, তখনই তাকে আমরা বলছি হচ্ছে যৌগিক ফল। যৌগিক ফলের ইংরেজি হচ্ছে মাল্টিপল ফ্রুট। এর উদাহরণ খুবই সহজ, আমাদের অতি পরিচিত ফল হচ্ছে কাঁঠাল। আরেকটা উদাহরণ বলতে পারি আমরা, সেটা হচ্ছে আনারস। কাঁঠাল, আনারস এরা হচ্ছে যৌগিক ফল। প্রচণ্ড গুরুত্বপূর্ণ এগুলার এমসিকিউগুলা। সাধারণত সংজ্ঞা পরীক্ষায় আসে না, এমসিকিউ আসে বেশি এখান থেকে। তোমাদের পরীক্ষা আসতে পারে সরল ফলের উদাহরণ কি? আম, জাম, বরই। আমাদের যত পরিচিত ফল আছে বেশিরভাগই ক্ষেত্রে সরল ফল। গুচ্ছিত ফল কি কি? আতা এবং ডুমুর। এবং যৌগিক ফল কি কি বলতো? কাঁঠাল এবং আনারস। এবার আমরা সরল ফলের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। সরল ফলের পেরিকার্প বা ফলত্বক এটা কেমন তার উপর ভিত্তি করে সরল ফল দুই প্রকার। তাহলে দেখো, সরল ফল দুই প্রকার পেরিকার্পের উপর ভিত্তি করে। পেরিকার্পের ভিত্তিতে সরল ফল দুই প্রকার, ফলত্বক বা পেরিকার্প। এর উপর ভিত্তি করে সরল ফল দুই প্রকার। একটা প্রকারকে বলা হচ্ছে শুষ্ক ফল বা ড্রাই ফ্রুট। আরেকটা প্রকারকে বলা হচ্ছে রসালো ফল বা ফ্লেশি ফ্রুট। তোমরা সহজে আইডিয়া করতে পারছো যে পেরিকার্প বা ফলত্বক হচ্ছে ফলের ভোজ্য অংশ। ফলের ভোজ্য ওই অংশটা, মানে যে আমের যে অংশটা আমরা খাই, ওই অংশটা যদি রসালো হয়, ভক্ষণযোগ্য হয়, তখন তাকে আমরা বলছি রসালো ফল বা ফ্লেশি ফ্রুট। আর যদি ফলের ওই কভারটা বা বাইরের আবরণটা, ফলত্বকটা, এটা যদি খুব শুকনা শক্ত হয়, ভক্ষণযোগ্য না এরকম হয়, তখন তাকে বলা হয় কিন্তু শুষ্ক ফল বা ড্রাই ফ্রুট। এদিকে শুষ্ক ফলটা পাকলে ফেটে যায় নাকি ফেটে যায় না, এর উপর ভিত্তি করে তিন প্রকার। তাহলে শুষ্ক ফল আবার তিন প্রকার। শুষ্ক ফল আবার তিন প্রকার। যদি কোনো শুষ্ক ফল পেকে ফেটে যায়, তখন তাকে বলা হয় বিদারী। তখন তাকে বলা হয় শুষ্ক বিদারী। শুষ্ক ফল বিদারী, শুষ্ক বিদারী ফল। ইংরেজিটাও দরকার, ইংরেজি হচ্ছে ডেহিসেন্ট। যদি কোনো শুষ্ক ফল পাকলো কিন্তু ফাটলো না, তখন তাকে বলা হচ্ছে অবিদারী। ইংরেজিতে বললে বলা হয় ইনডেহিসেন্ট। খুবই সিম্পল ব্যাপার। কোনো ফল পেকে গিয়ে তার ফলত্বকটা ফেটে গেল, ফলত্বক ফেটে গেলে, শুষ্ক ফলের যে ফলত্বকটা সেটা ফেটে গেলে, ন্যাচারালি ফেটে যাওয়া, তখন তাকে আমরা বলছি হচ্ছে বিদারী বা ডেহিসেন্ট। আর যদি কোনো ফল শুষ্ক অবস্থায় পাকলে তার যদি ফাটন না হয়, সে যদি ফেটে না যায়, তখন তাকে কিন্তু আমরা বলছি হচ্ছে অবিদারী। এবং বিদারী অবিদারীর মাঝে আরেকজন রয়েছে, এটাকে বলা হচ্ছে সাইজোকার্প। ঝামেলা হচ্ছে সাইজোকার্প ফেটে যায় আবার ফেটে যায় না, ফেটে যায় কিন্তু পুরোপুরি ফেটে যায় না, এরকম ব্যাপার। মানে এটা হচ্ছে বিদারী এবং অবিদারীর মাঝামাঝি, এর কোনো হচ্ছে বাংলা পাওয়া যায় না। তবে তোমরা মনে রেখো, এই সাইজো শব্দটার মানে হলো অপ্রকৃত, কার্প মানে ফল, তাহলে অর্থটা অনেকটা অপ্রকৃত ফল দাঁড়াচ্ছে। তো অপ্রকৃত বিদারী এভাবে বলতে পারো তোমরা, অপ্রকৃত বিদারী। তবে এর বাংলা দরকার নেই, আমরা সাইজো কার্প মনে রাখবো। তাহলে তোমরা বুঝতেই পারছো যে ফলগুলো শুষ্ক তারা যদি ফেটে যায়, তখন তারা হচ্ছে বিদারী, না ফেটে গেলে অবিদারী, এবং ফেটে যাওয়া এবং না যাওয়ার মধ্যবর্তীতে অবস্থান করলে তখন তাকে বলছি আমরা সাইজোকার্প। এবার উদাহরণগুলো সম্পর্কে জেনে নেই। আমরা তিন ধরনের শুষ্ক ফল সম্পর্কে পড়ছিলাম। শুষ্ক এর মানে হলো ফলগুলো যখন পরিপক্ক হয় তখন শুকনা হয়ে যায়। এরকম ফলগুলো ফেটে যেতে পারে, ফেটে গেলে বিদারী, ফেটে নাও যেতে পারে, ফলটা পেকে শুকনা হয়ে গেছে কিন্তু সে ফেটে যাচ্ছে না, এরকম হলে অবিদারী। আর যদি
বিদারী অবিদারীর মাঝামাঝি থাকে তখন তার নাম তো সাইজোকার্প আমরা জানি। উদাহরণগুলো একটু সংক্ষেপে জেনে নিই। লক্ষ্য করো, বিদারীকে পেকে গেলে ফেটে যায় কে? পেকে গেলে কিন্তু ফেটে যায় যে কোনো ডাল জাতীয় শস্য, তাই না? আমি মটরের কথা বলতে পারি, আমি মটরের কথা বলতে পারি, সিমের কথা বলতে পারি, ছোলার কথা বলতে পারি, মুগ ডাল, খেসারির ডাল, এদিকে যা ডাল আছে সবাই কিন্তু পেকে গেলে ফেটে যায়। সরিষাও ফেটে যায়। একটা উদাহরণ লিখলাম, পরে আবার লিখবো। দেখো এবার অবিদারী, পেকে গিয়ে শুকনা হয়ে গেছে কিন্তু সে ফাটছে না, এরকম হয় ধান। ধানের যে খোসাটা সেটাই কিন্তু তার ফলত্বক, সে কিন্তু পেকে গেলে ফেটে যাচ্ছে না। দেখো ধানের খোসাটা কিন্তু ধানের উপরই থাকে, আমরা খেয়াল করেছি সবাই। তাহলে বিদারির জন্য আমরা বলতে পারি যে কোনো ডাল বা মটরের কথা বললাম। আর অবিদারি কি বলো তো? ধান। সাইজোকার্পটা খুবই মজার। বিদারি অবিদারির মাঝামাঝি থাকবে। দুইটা উদাহরণ বই লেখা আছে, এক গাজর আর দুই ধনিয়া। ধনিয়া উদাহরণটা তোমাদের যদি একটু বোঝাই, ধনিয়ার যারা ফল দেখেছো তোমরা জানো ধনিয়ার ফলটা শুকনা হয়ে গেলে এরকম আকৃতি ধারণ করে এবং এ কিন্তু ফেটে যায়। ধনিয়াটা ফেটে যায়, মনে করো ধনিয়া ফেটে এই দুইটা কিন্তু চেম্বার আলাদা হয়ে যায়। দেখো ধনিয়া কিন্তু পেকে গিয়ে ফেটে যায়, এরকম আলাদা হয়ে যায়। কিন্তু দেখো এই প্রত্যেকটা চেম্বারের ভেতরে বীজ থাকে আলাদা আলাদা। এই চেম্বারের মধ্যে বীজ আছে, এই চেম্বারের মধ্যে বীজ আছে। কনসেপ্টটা বোঝার চেষ্টা করো। পেকে গিয়ে ফেটে গেল কিন্তু বীজটা উন্মুক্ত হলো না, ফেটে গেল কিন্তু পুরোপুরি ফাটলো না, তাই না? ফেটে গিয়ে বীজটা উন্মুক্ত হলো না, ফল ফাটলো কিন্তু বীজ বেরিয়ে আসলো না। এই জন্যই কিন্তু বিদারি অবিদারির মাঝামাঝি রাখা হয়, এটাকেই বলা হচ্ছে কিন্তু সাইজোকার্প। বুঝছো সবাই? তাহলে আমরা বিদারির উদাহরণ হিসেবে মনে রাখবো যে কোনো ডাল। সাইজোকার্পের উদাহরণ হলো ধনিয়া এবং গাজর। গাজরের যে ফল আসলে সেটা সাধারণত আমরা দেখি না, আমরা গাজরের মূলটাকে খেয়ে ফেলি। এবং অবিদারির উদাহরণ কি? ধান। এদিকে বিদারি ফলগুলোকে মোট 3 ভাগে ভাগ করা হচ্ছে, সেই প্রকারগুলো আমাদের একটু জানতে হবে। বিদারি ফলকে মোট 3 ভাগে ভাগ করা হচ্ছে। বিদারি ফলকে মোট 3 ভাগে ভাগ করা হচ্ছে। একটা ভাগের নাম লিগিউম। ইংরেজিতে যদি লিখি অনেকটা এভাবে লেখা যায়, লেগিউম। আরেকটা ভাগের নাম সিলিকুয়া। সিলিকুয়া। আর একটা ভাগের নাম ক্যাপসিউল। আরেকটা ভাগের নাম হলো ক্যাপসিউল। ইংরেজিতে যদি লিখি তাহলে ক্যাপসিউল। তাহলে বিদারি ফল 3 ধরনের পাচ্ছি আমরা, লিগিউম, সিলিকুয়া এবং ক্যাপসিউল। প্রথমে লিগিউমের এবং সিলিকুয়ার ব্যাপারে আসি। লিগিউম এবং সিলিকুয়ার মূল কনসেপ্টটা একই রকম। ফলটা যখন ফেটে যাবে তখন 2টা কপাটে বিদীর্ণ হবে। মানে একটা ফল ফেটে গেছে, দেখা যাচ্ছে ফলটা ফেটে 2টা খোসা আলাদা হয়ে গেছে। সহজ বাংলা বলতে গেলে একটা ফল ফেটে 2টা যদি খোসা আলাদা হয়ে যায়, যেমন যে কোনো ডাল জাতীয় শস্যগুলোকে তুমি ভাঙবে, দেখবে 2টা খোসা আলাদা হয়ে গেছে। সিমের বেলায় দেখো, মটরের বেলায় দেখো, সরিষার বেলায় দেখো, তাই না? তুমি যখন পাকা ফলটাকে ফাটানোর চেষ্টা করবে দেখবে 2টা খোসা আলাদা হয়ে যাবে। তো সিলিকুয়াতে এবং লিগিউমে 2টাই ক্ষেত্রেই দেখা যায় যে ফলটাকে ফাটালে 2টা খোসা আলাদা হয়ে যায়, কিন্তু এরা একটু আলাদা। খেয়াল করো, লিগিউমের কনসেপ্টটা এরকম। চিত্রটা সবাই একটু লক্ষ্য করো। এটা মনে করো একটা ফলের বোটা, আর এটা সেই ফল। ফলটা দেখো পেকে গিয়ে শুকে গেছে, তাই শুষ্ক ফল। ফেটে গেছে, এই জন্য কি? বিদারি ফল। এবং ফেটে কিন্তু 2টা কপাটে আলাদা হয়ে গেছে, অর্থাৎ 2টা খোসা পাওয়া যাচ্ছে। ফলটা পেকে যে ফেটেছে, খোসা দেখো ফলের 2টা, এই যে এগুলো হলো বীজ। কোনো ফল যদি এরকম 2 কপাটে বিদীর্ণ হয়, অর্থাৎ ফেটে গিয়ে 2টা খোসা আলাদা হয়ে যায়, এবং ফাটলটা কোন দিক থেকে হয়েছে দেখো তো? উপর থেকে নিচের দিকে কিন্তু ফাটল হয়েছে। ফলটা ফেটেছে উপর দিক থেকে নিচের দিকে, উপর থেকে নিচের দিকে কিন্তু ফেটেছে, তখনই তাকে আমরা বলবো লিগিউম। তাহলে লিগিউমের জন্য শর্ত ফলটাকে 2টা কপাটে বিদীর্ণ হতে হবে এবং ফাটতে হবে কোত্থেকে? উপর থেকে নিচের দিকে। সিলিকুয়াতে দেখা যাবে অন্যরকম কাহিনী। এটা মনে করো সিলিকুয়ার একটা ফলের বোটা, এটা হলো ফল। সেই দেখো এই ফলটাও কিন্তু পেকে গিয়ে ফেটে গেল, কিন্তু এ ফেটেছে কেমনে বলো তো? নিচ থেকে উপরের দিকে ফেটেছে। এ কিন্তু নিচ থেকে উপরের দিকে ফেটেছে। সিলিকুয়াতেও ফলটা পেকে গিয়ে 2টা কপাটে বিদীর্ণ হয়, কিন্তু ফাটলটা হয় নিচ থেকে উপরের দিকে। এই লিগিউম এবং সিলিকুয়ার মধ্যে পার্থক্য। এই পার্থক্যটা ভালো করে বোঝো।
লিগিউম এবং সিলিকা উভয় ক্ষেত্রেই একটা ফল পেকে গিয়ে দুইটা কপাটে বিদীর্ণ হবে, দুইটা খোসা পাওয়া যাবে। উপর থেকে নিচের দিকে ফাটলে হচ্ছে লিগিউম, আর নিচ থেকে উপরের দিকে যদি ফেটে যায় তখন সেটাকে বলছি আমরা হচ্ছে সিলিকুয়া। তাহলে লিগিউম কোথায় পাওয়া যাচ্ছে? লিগিউম পাওয়া যাচ্ছে শিমের মধ্যে, মটর বা মটরশুঁটির মধ্যে। এদিকে সিলিকুয়া কোথায় পাওয়া যাবে? সিলিকুয়া মানে আমরা জানি এটা ফলটা ফেটে যাবে শুষ্ক অবস্থায় এবং ফেটে যাবে নিচ থেকে উপরের দিকে। এরকম ফল আমরা কিন্তু পাবো হচ্ছে সরিষার ক্ষেত্রে। সরিষার তোমরা খেয়াল করবে নিচ থেকে উপরের দিকে কিন্তু ফলটা ফেটে যায় এবং ফল ফেটে গেলে দুইটা খোসা পাওয়া যায়। এবার চলো ক্যাপসিউলটা একটু দেখে নেই। ক্যাপসিউলের কনসেপ্টটাও শুষ্ক অবস্থায় ফলটা ফেটে যাবে, কিন্তু এখানে পার্থক্য হচ্ছে এই ফল দুটা লিগিউম এবং সিলিকুয়া যখন ফেটে যায় তখন সেটা দুইটা কপাটে বিদীর্ণ হয়, কিন্তু ক্যাপসিউল ফেটে গেলে দেখা যাবে অনেকগুলো খোসা আলাদা হয়ে যাচ্ছে। যেমন এটা মনে করো একটা ফল ফেটে গেল, ফেটে গিয়ে দেখা গেল এই যে একটা খোসা বের হয়ে গেল, এখানে আরেকটা খোসা বেরিয়ে গেল, আরেকটা খোসা, দেখো ফলটা ফেটে অনেকগুলো খোসা আলাদা হয়ে যাচ্ছে। তাহলে ফলটা বহু কপাটে যদি বিদীর্ণ হয়, তখনই সেটাকে কিন্তু আমরা বলবো ক্যাপসিউল। তাহলে এটা একটা শুষ্ক ফল এবং ফেটেও যাবে, কিন্তু কতগুলো চেম্বারে ফাটবে বলো? অনেকগুলো কপাটে ফেটে যাবে, এই জন্য তাকে বলছি আমরা ক্যাপসিউল। এই ফলটা আমরা পাচ্ছি হচ্ছে ঢেঁড়সের ক্ষেত্রে। তাছাড়াও আমরা কিন্তু মেহগুনির যে ফলটা সেটাও লক্ষ্য করেছি, সেটাও কিন্তু অনেকগুলো চেম্বারে ফেটে যায়। তাছাড়া আমরা দেখব শিমুলের ফল, সেটাও অনেকগুলো চেম্বারে ফেটে যায়। ঢেঁড়সের কথাটা মনে রাখলে চলবে, এটা বেশি পরীক্ষায় আসে। এবার শুষ্ক অবিদারী ফল নিয়ে একটু আলোচনা করি। আগে আমরা শুষ্ক বিদারী ফল নিয়ে পড়লাম, সেক্ষেত্রে আমরা দেখলাম ফলগুলো পেকে গেলে শুকনা হয়ে যায় এবং সেটা ফেটে যায়। এবার আমরা পড়ব শুষ্ক হবে ফলগুলা, কিন্তু তারা ফাটবে না, অবিদারী হবে। এখন এটার কয়েকটা প্রকার রয়েছে, সেই প্রকারগুলো সম্পর্কে আমরা একটু ছোট্ট করে ধারণা নিই। অবিদারী ফলের প্রকার সম্পর্কে একটু ধারণা নিই। কয়েক প্রকার হতে পারে। একটা হচ্ছে ক্যারিঅপসিস, ইংরেজিতে যদি লিখি অনেকটা এভাবে লেখা যায় ক্যারিঅপসিস। আরেকটা রয়েছে প্রকার, যেটা হচ্ছে সিপসেলা, ইংরেজিতে এভাবে লেখা হয় সিপসেলা। আরেকটা প্রকার রয়েছে লাস্ট, যার নাম হলো নাট, ইংরেজিতে হচ্ছে NUT, নাট। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি অবিদারী ফল হচ্ছে তিন ধরনের, ক্যারিঅপসিস, সিপসেলা এবং নাট। এদের সম্পর্কে আমরা ছোট্ট করে জেনে নিই। এবার আমরা ক্যারিঅপসিস নিয়ে আলোচনা করব। ইতোমধ্যে আমরা জানি ক্যারিঅপসিস ফল হচ্ছে এক ধরনের অবিদারী ফল, অর্থাৎ এই ফলগুলো পেকে গেলে কখনো ফেটে যায় না। ক্যারিঅপসিস ফলের মধ্যে একটাই প্রকোষ্ঠ থাকে এবং একটাই মাত্র বীজ থাকে, অর্থাৎ এমন এক ধরনের ফল যার মধ্যে একটাই চেম্বার এবং একটাই বীজ। এছাড়াও এই ফলগুলোর বীজত্বক এবং ফলত্বক সংযুক্ত থাকে, বীজের আবরণ এবং ফলের আবরণ সংযুক্ত থাকে এই ফলগুলোতে। আমের বেলায় একটু চিন্তা করো, আমের কিন্তু বীজের উপরে একটা আবরণ আছে এবং আমের যেই মাংসল অংশটা অর্থাৎ আমের ভোজ্য অংশটার উপরে আরেকটা কিন্তু খোসা আছে, অর্থাৎ আমের কিন্তু বীজত্বক ফলত্বক আলাদা, আমরা সহজে কিন্তু শনাক্ত করতে পারি। কিন্তু ক্যারিঅপসিসের কোনটা বীজের আবরণ এবং কোনটা ফলের আবরণ সেটাকে আমরা আলাদা করতে পারি না, বীজত্বক ফলত্বক সংযুক্ত থাকে। আসলে ধান হচ্ছে এক ধরনের ক্যারিঅপসিস ফল। একটু চিন্তা করো, ধান হচ্ছে ক্যারিঅপসিস ফল। আমরা যে চাউলটা খাই এটাই হলো ধানের বীজ, চাউল যেটা খাই সেটাই হচ্ছে কিন্তু ধানের বীজ। চাউলের উপরে যে আবরণ আছে সেটা হলো বীজত্বক এবং ধানের যে খোসাটা আমরা পাই না ওটাই হচ্ছে কিন্তু ধানের ফলত্বক। ধানের খোসা ওটা ফলত্বক এবং ধানের চাউলের আবরণটাকে বলা হচ্ছে কিন্তু ধানের বীজত্বক। এমনভাবে সংযুক্ত থাকে আমরা কিন্তু দেখে বুঝতে পারি না যে এখানে দুইটা লেয়ারের আবরণ আছে। আমের বেলায় কিন্তু শনাক্ত করা যায় কোনটা ফলত্বক কোনটা বীজত্বক, ধানের বেলায় কিন্তু এটা করা যায় না। আমি একেই দেখাচ্ছি তোমাদের, দেখো এটা মনে করো চাউল, তাই না? এটা চাউল, চাউলের উপরে যে আবরণটা আছে এটাকে বলতে পারি কিন্তু আমরা হচ্ছে বীজত্বক, এটাই হচ্ছে বীজত্বক। এখন ধানের উপর দিয়ে দেখা যায় একটা খোসা থাকে লাল রঙের অথবা ব্রাউন কালারের, এই যে খোসাটা আমরা দেখছি এই খোসাটাকে বলবো আমরা হচ্ছে ফলত্বক। তোমরা আমাকে বলো তাহলে ফলত্বক এবং বীজত্বক একে অপরের সঙ্গে সংযুক্ত আছে না? ফলত্বক এবং বীজত্বক সংযুক্ত আছে, এই জন্য তাকে আমরা কি বলছি বলো? ক্যারিঅপসিস। ওকে, ক্যারিঅপসিসের কনসেপ্ট এইটাই। উদাহরণ কোথায় এটা হবে? ধানের বেলায়। ধান হচ্ছে এক ধরনের ক্যারিঅপসিস ফল, প্রচণ্ড গুরুত্বপূর্ণ, খুব পরীক্ষায় আসে এটা।
সিপসেলা তাহলে কি? সিপসেলাও একদম সিমিলার কনসেপ্ট। এখানেও দেখা যায় যে হচ্ছে অবিদারি, যেহেতু পেকে গেলে ফেটে যাবে না। তারপরে এদের মধ্যেও সিপসেলাদের মধ্যেও একটাই মাত্র চেম্বার এবং একটাই মাত্র বীজ থাকে, কিন্তু ঝামেলা হচ্ছে ফলত্বক এবং বীজত্বক আলাদা, একত্রে লেগে থাকে না। ব্যাপারটা এরকম দেখো, এটা মনে করো তাদের বীজ, বীজের উপরে যে আবরণটা আছে সেটাকে বলা হচ্ছে বীজত্বক, আর এইটা হচ্ছে তাদের ফলত্বক। তাহলে বলো, ফলত্বক এবং বীজত্বক একে অপরের থেকে আলাদা আছে, তাই না? ভেতরে নীল আবরণটাকে বলা হচ্ছে বীজত্বক, লাল আবরণটার নাম হচ্ছে ফলত্বক। এই আবরণগুলো কিন্তু যুক্ত নয়, আলাদা আছে। এটাকেই বলছি কিন্তু আমরা সিপসেলা। কনসেপ্ট সেম, এটা কিন্তু সেম একদম, কিন্তু পার্থক্যটা বুঝতে পারছো আশা করি। সিপসেলা কোথায় পাওয়া যায়? সিপসেলা পাওয়া যায় হলো গাঁদা ফুলের মধ্যে, সূর্যমুখী ফুলের মধ্যে। গাঁদা, সূর্যমুখী, গাঁদা সূর্যমুখী ফুলের মধ্যে আমরা ফলের মধ্যে এরকম ঘটনা দেখতে পাই, সিপসেলা দেখতে পাই। নাটের ক্ষেত্রে কি হয়? নাটের ক্ষেত্রে যেটা হয়, এর যে বীজটা আছে সেটাই মোটামুটি ভোজ্য অংশ, এবং এর যে ফল আছে, ফলত্বকটা আছে, সেটা কিন্তু কাষ্ঠল। আমরা যে চীনাবাদামটা খাই, দেখো আমরা যে চীনাবাদাম খাই, এটা হচ্ছে চীনাবাদাম, তাই না? তো চীনাবাদামের উপরে যে খোসাটা থাকে সেটা কিন্তু খুব কাষ্ঠল। সাধারণত আমরা ফলত্বকটাকেই কিন্তু সবার ক্ষেত্রে খাই। আমরা আমের বেলায় কিন্তু আমের যে খোসাটা বা হচ্ছে ফলত্বকটা সেটাই খাই, বীজ তো খাই না। কিন্তু নাটের বেলায় যেটা হয়, আমরা বীজকে খাই এবং তার যে ফলত্বকটা আছে এটা প্রচণ্ড শক্ত এবং কাষ্ঠল, তাকে কিন্তু আমরা ফেলে দিই। আমরা কিন্তু এর ভেতরের এই বীজগুলোকে খাই, বাদামের এই ভেতরের বীজগুলোকেই কিন্তু আমরা খাই। তো এই টাইপের ফলকে বলা হচ্ছে তাহলে কি বলতো? নাট। নাটের উদাহরণ কি হতে পারে? ওই যে চীনাবাদাম, কাঠবাদাম, যে কোনো ধরনের বাদাম হতে পারে। এছাড়াও গর্জন গাছের কথা বলা হচ্ছে, গর্জনের ফল নাকি এরকম নাট। আমি তাহলে গর্জনের কথাটা লিখি এবং বাদাম লিখলাম। বাদামই মেনলি নাট, তোমরা সবাই জানো বাদামকে কিন্তু নাটই বলা হয়। এই হচ্ছে ঘটনা। তাহলে আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। এই ফলগুলো সবাই শুষ্ক, কিন্তু ক্যারিওপসিসে শুষ্ক, সিপসেলাও শুষ্ক, নাটও শুষ্ক। অর্থাৎ এরা কেউ কিন্তু এদের যে কভারটা রয়েছে সেটা রসালো না, এদের কারোই কিন্তু কভার সেভাবে খাওয়া যায় না। এবং এদের বীজের মধ্যে কিন্তু আমরা বেশ কিছু পার্থক্য দেখলাম, এর অনুসারে কিন্তু এদেরকে আমরা 3 ভাগে ভাগ করতে পারলাম। তাহলে শুষ্ক ফল কিন্তু লিগিউম, সিলিকোয়া, ক্যাপসিউল, ক্যারিওপসিস, সিপসেলা এবং নাট। ওকে, এবার আমরা রসালো ফল নিয়ে আলোচনা করব। অর্থাৎ এদের যে ফলত্বকটা আছে সেটা রসালো, এবং এদের ক্ষেত্রে কিন্তু ফলত্বকটাকেই খাওয়া হয়। রসালো ফল নানান ধরনের হতে পারে। প্রথমে আমরা পড়ব বেরি নামক এক ধরনের রসালো ফল সম্পর্কে। আমরা অনেক ধরনের রসালো ফল সম্পর্কে পড়ব। প্রথমে আমরা পড়ব হচ্ছে বেরি। ইংরেজিতে যদি লিখি আমি, অনেকটা এভাবে লেখা যায় বেরি। বেরির কনসেপ্টটা এরকম, বেরি ফলের মধ্যে অনেক বীজ থাকে এবং ফলের মধ্যত্বক এবং অন্তত্বক আলাদা থাকে না, একত্রিত হয়ে থাকে। এই জন্য ফলের মধ্যে কোনো চেম্বার ওভাবে দেখা যায় না। বেরি ফলের সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে আমাদের টমেটো, বেগুন, কলা, পেয়ারা, এরা। তাহলে বেরির উদাহরণগুলো আমি লিখে ফেলি। বেরির উদাহরণ হতে পারে টমেটো, অনেক বীজ, তাই না? এবং ভেতরে কিন্তু সেভাবে কোনো চেম্বার নাই, সবাই মোটামুটি একত্রে থাকে। বেগুন, কলা, এগুলা হচ্ছে বেরি। এবার চলো আরেক ধরনের রসালো ফল সম্পর্কে জানবো, যার নাম হলো হেসপিরিডিয়াম। হেসপিরিডিয়াম, হেসপিরিডিয়াম ইংরেজিতে লিখলে অনেকটা এভাবে লেখা যায়, হেসপিরিডিয়াম। কনসেপ্টটা কেমন? বেরির মতোই ফল, অর্থাৎ ফলের মধ্যে একাধিক বীজ থাকবে, অনেক বীজ থাকবে, কিন্তু এখানে অন্তত্বকটা কোয়া গঠন করবে। অনেক ফলের ভেতরেই আমরা কোয়া দেখতে পাই। যেমন আমরা যে সাইট্রাস ফলগুলোকে চিনি, আমরা বাতাবি লেবু, তারপরে হচ্ছে আমরা কমলা লেবুকে চিনি, তাই না, কাগজি লেবুকে চিনি, এগুলোর মধ্যে দেখা যায় যে কোয়া আছে। এই কোয়া আলা যে ফলগুলো রয়েছে তাদেরকে বলা হচ্ছে হেসপিরিডিয়াম। আমি লেবু এবং কমলা লেবুর কথা লিখতে পারি, লেবু, কমলা লেবু, কমলা লেবু, বাতাবি লেবুও হতে পারে। এরা হচ্ছে হেসপিরিডিয়াম ফল। এবার পেঁপো ফল সম্পর্কে আমরা একটু ধারণা নেই। পেঁপো কোন ধরনের ফল লক্ষ্য করো, লিখি পেঁপো, ইংরেজিতে লেখা হয় অনেকটা এভাবে পেঁপো। পেঁপো ফলের কনসেপ্টটা অনেকটা বেরির মতোই।
বেরি কেমন? বেরির ক্ষেত্রে আমরা দেখলাম যে ফলের মধ্যে অনেক বীজ থাকবে এবং ফলের মধ্যে মধ্যত্বক অন্তত্বক এগুলো সব কিন্তু একত্রে যুক্ত থাকবে, এই জন্য কোনো চেম্বার পাবো না। পেঁপোর বেলায় মোটামুটি সেম ঘটনা, কিন্তু এই পেঁপোর বেলায় যে একদম ফলের যে বহির্ত্বকটা রয়েছে, ফলত্বকের যে বহির্ত্বকটা রয়েছে সেটা বেশ শক্ত এবং চামড়ার মতো হয়ে যাবে, যেমন আমরা কুমড়ার ক্ষেত্রে দেখি, তাই না? কুমড়া, শশা এদের গায়ের উপরের যে চামড়াটা খুব শক্ত। তাহলে আমরা লিখব কি, পেঁপো। দেখো বেরির ক্ষেত্রে কিন্তু গায়ের যে চামড়াটা সেটা কিন্তু হচ্ছে নরম, কিন্তু পেঁপোর ক্ষেত্রে গায়ের চামড়া অত্যন্ত শক্ত হবে। উদাহরণ হিসেবে কুমড়ার কথা লেখা যেতে পারে, শশার কথা লেখা যেতে পারে। এবার পোম নামের আরেক ধরনের ফল সম্পর্কে আমরা ধারণা নিব। এবার আমরা আলোচনা করব পোম ফল সম্পর্কে, পোম নামের ফল সম্পর্কে। এক্ষেত্রে কনসেপ্টটা ওই পেঁপোর মতোই, কিন্তু পার্থক্য হচ্ছে পোম হচ্ছে অপ্রকৃত ফল। অপ্রকৃত ফল, প্রকৃত ফল না, অপ্রকৃত ফল, কিন্তু বহু বীজযুক্ত, পুরা হচ্ছে মাংসল একটা ফল, এর বহিত্বক অন্ততক সবই খাওয়া যায়, এরকম ফল হচ্ছে পোম, কিন্তু অপ্রকৃত ফল। অপ্রকৃত ফলের উদাহরণ বললেই হবে এখানে আপেল হতে পারে, নাশপাতি হতে পারে, নাশপাতি হতে পারে। আরেক ধরনের ফল সম্পর্কে এবার আমরা ধারণা নেব, নাম হচ্ছে সরোসিস। সরোসিস, ইংরেজিতে সরোসিস এভাবে লেখা হয়। সরোসিসের কনসেপ্টটা কেমন? এটাও বেশ সুন্দর রসালো ফল, ফলের মধ্যে অনেক বীজ পাওয়া যায় এবং অনেক প্রকোষ্ঠও পাওয়া যায়, কিন্তু উৎপত্তির দিক থেকে বিবেচনা করলে দেখা যায় সরোসিস ফলগুলো এক ধরনের যৌগিক ফল, অর্থাৎ অনেকগুলো ফুল, একটা পুরো পুষ্পমঞ্জরি, একটা মঞ্জরি দণ্ড সবাই মিলে একটা ফল হয়েছে, এই অবস্থাটাকে বলা হচ্ছে কিন্তু সরোসিস। আমরা যৌগিক ফল পড়েছিলাম, ওই যৌগিক ফলই হচ্ছে সরোসিস। আমি যেহেতু রসালোর কনসেপ্টটা পড়াচ্ছিলাম এই জন্য রসালোর নিচে আরও একবার লিখলাম। তাহলে কি উত্তর হতে পারে বলো? কাঁঠাল হতে পারে। আমাদের কাঁঠাল হচ্ছে এই সরোসিস জাতীয় ফল। এবার আরেক ধরনের ফল সম্পর্কে আমরা জানবো, রসালো ফল, যার নাম হলো ড্রুপ। এবার ড্রুপ নামের এক ধরনের আমরা রসালো ফল সম্পর্কে জানবো। ড্রুপ ইংরেজিতে লিখলে অনেকটা এভাবে লেখা যায়, ড্রুপ। ড্রুপের কনসেপ্টটা হচ্ছে রসালো ফল এবং এই ফলের মধ্যে একটাই বীজ থাকবে। দেখো এটা সবার মধ্যে কিন্তু একাধিক বীজ, প্রত্যেকের মধ্যে একাধিক বীজ, কিন্তু ড্রুপ এটা একটা রসালো ফল যার মধ্যে একটাই বীজ থাকবে, একটা মাত্র বীজ। এই ড্রুপ জাতীয় ফলের উদাহরণ তাহলে কি হতে পারে? আমাদের হতে পারে আম, আমরা লিখতে পারি হচ্ছে জাম। আমাদের আমজাম টাইপের যে ফলগুলো সেগুলো হচ্ছে ড্রুপ জাতীয় ফল। মনে থাকবে, খুবই সিম্পল ব্যাপার। কিন্তু দেখো বেরি, আমি আরেকবার এটা রিক্যাপ করে দিচ্ছি। বেরি ফলের মধ্যে একাধিক বীজ, মধ্যত্বক অন্তত্বক সবগুলো একে অপরের সাথে সংযুক্ত, ওই জন্য চেম্বার দেখা যায় না ফলের মধ্যে। হেসপিরিডিয়াম ফলের মধ্যে অনেকগুলো চেম্বার পাবো। পেঁপো এর ক্ষেত্রে ওই আগের মতোই অনেক বীজ, ভেতরে কোনো চেম্বার পাবো না, কিন্তু ঝামেলা হচ্ছে এর বহির্ত্বকটা বেশ শক্ত। পোম যেটা, পোমের ক্ষেত্রে দেখা যায় এটা একটা অপ্রকৃত রসালো ফল। সরোসিস যৌগিক রসালো ফল, আর ড্রুপ এটা হচ্ছে এমন রসালো ফল যার মধ্যে একটাই মাত্র বীজ আছে। পড়াশোনা কিন্তু খুবই সহজ। দেখো ফলের সব আলোচনাটা আমরা একবারে ক্লিয়ার করে ফেললাম। তোমাদের বইয়ে কিন্তু একটার পর একটা ফলের আলোচনা দেওয়া আছে, ওভাবে পড়তে গেলে একটু কষ্ট হতে পারে, এই জন্য আমি একটা সুন্দর টেবিল বানাই দিলাম। টেবিলের মধ্যে থেকে পড়লে তোমাদের বেশি ইজি হয়ে যাবে। সব কিছু যদি ছাড়াই আরেকটা ফল সম্পর্কে আলোচনা করি, এই ক্লাসিফিকেশনের মধ্যে না, একটু ক্লাসিফিকেশনের বাইরে, তাকে বলা হচ্ছে পার্থেনোকার্পিক ফল। পার্থেনোকার্পিক ফল, পার্থেনোকার্পিক ফল ইংরেজিতে লিখলে পার্থেনোকার্পিক ফল। কনসেপ্টটা হচ্ছে যদি কোনো ফলের নিষেক না হয়, নিষেক ছাড়াই যদি কখনো ফল তৈরি হয়, শুক্রাণু ডিম্বাণুর মিলনকে নিষেক বলা হয়, নিষেক ছাড়াই যদি কোনো ফল উৎপন্ন হয়, বিশেষ করে হচ্ছে বিভিন্ন হরমোন টরমোন প্রয়োগ করার মাধ্যমে, তখন এটাকে অস্বাভাবিক প্রজনন পদ্ধতি কিন্তু বলা হয়। এই অস্বাভাবিক প্রজনন পদ্ধতিতে যদি কোনো ফলের উৎপত্তি হয় সেটাকে বলা হচ্ছে পার্থেনোকার্পিক ফল। এরকম ফলের উদাহরণ হচ্ছে কলা, আঙ্গুর, কলা, আঙ্গুর খুব আসে এমসিকিউয়ে। অন্য একটা অধ্যায় থেকে এটা বেশি আসে, তারপরও ফলের আলোচনা যেহেতু চলছিল আমি বলে রাখলাম। তাহলে যত ধরনের ফল আছে সব নিয়ে কিন্তু আমরা এখানে আলোচনা করলাম। এই টপিকটা উদাহরণ সহ তোমরা মনে রেখো, তাহলে অনেক এমসিকিউ আসতে পারে আমার বিশ্বাস। আর যে কোনো এমসিকিউ আসলে তোমরাও পারবে, কারণ খুবই সহজ কিন্তু কনসেপ্টগুলো।